নমস্কার, গুড ইভিনিং। আমি সোহম। এই ভিডিওটা তৈরি করার আজকের ভেতর থেকে একটা তাগিদ অনুভব করলাম। আসলে কিছু বলতে চাই, আর যেটা বলতে চাই সেটা অ্যাকচুয়ালি লিখলে অনেকটা হয়ে যাবে। সেটা হয়তো আপনাদের পড়ার ধৈর্য থাকবে না, তার থেকে আমারও মনে হলো যে বলাটা ভালো। ফেসবুক আজকালকার দিনে খুব জরুরি মাধ্যম। এখানে ফ্রিডম অফ স্পিচের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এই বর্তমান সমাজে সবাই অনেক কিছু নিয়ে কথা বলে থাকেন। আমিও তো কত ব্যাপারে মতামত পেশ করে থাকি। তো আজকে একটা বিশেষ জিনিস নিয়ে আমার মনে হলো কিছু কথা বলা দরকার, আপনাদের সাথে শেয়ার করা দরকার, যেটুকু আমি জানি এই বিষয়টা নিয়ে। বিষয়টা ধনঞ্জয় চ্যাটার্জিকে নিয়ে। ধনঞ্জয় চ্যাটার্জির নাম আমরা অলমোস্ট সবাই জানি, অ্যাটলিস্ট যারা কলকাতার বাঙালি তারা তো জানি। হেতাল পারেখ ধর্ষণ কাণ্ডে সাজাপ্রাপ্ত এবং ফাঁসিপ্রাপ্ত মৃত। তিনি আপাতত আবার শিরোনামে একটি সিনেমার কারণে, সিনেমাটার নাম ধনঞ্জয়, অরিন্দম শীল পরিচালিত, যেটি হয়তো সামনের সপ্তাহে বা তার পরের সপ্তাহে রিলিজ করবে। তো এই সিনেমাটা নিয়ে বেশ চর্চা হচ্ছে ফেসবুকে, এবং সেটা বেশ নেগেটিভ চর্চাই বলা যায়। অরিন্দম শীলের বিরুদ্ধে অনেকে লিখছেন। এক বিশেষ ভদ্রমহিলার পোস্ট খুব জনপ্রিয় হয়েছে, সেটা অনেকেই শেয়ার করছেন, আমার টাইম লাইনও এসছে। এবং সেই পোস্টে খুব গুরুতর দুটো অভিযোগ তোলা হয়েছে। এক, এক প্রমাণিত ধর্ষককে গ্লোরিফাই করা, এবং দুই, হেতাল পারেখ, যিনি আমাদের মধ্যে আর নেই, তাকে অবমাননা করা, মানে যিনি ধর্ষিতা হয়েছিলেন, যেটা আমরা জেনেছিলাম। তো এইখানে কিছু কথা আমার মনে হয় বলা দরকার। পোস্টটা অনেকেই শেয়ার করছেন, ধরে নেওয়া যায় তারা পোস্টে যা লেখা আছে তার সাথে সম্মতি জানাচ্ছেন। কেন জানি না মনে হচ্ছে যে অ্যাকচুয়াল যা ঘটনা ঘটেছিল, মানে ঘটনার গতি প্রকৃতি, গোটা বিচার কাণ্ড যা যা হয়েছিল, সেটা অনেকেই জানেন না। ঠিক ভুলের ব্যাপার না, ঠিক কি হয়েছিল সেটা নিয়ে হয়তো অনেকেই জানেন না। আপনারা যদি সিনেমার ট্রেলারটা ভালো করে লক্ষ্য করে দেখেন, বা সিনেমার বক্তব্যটা যদি ভালো করে লক্ষ্য করে দেখেন, হ্যাঁ, এটা বলা হয়েছে বা বলার চেষ্টা করা হচ্ছে যে ধনঞ্জয় নির্দোষ। কিন্তু সেটা কিসের ওপর ভিত্তি করে সেটা আমাদের বুঝতে হবে। সিনেমার অন্যতম ট্যাগলাইন হলো যে সার্কামস্টিয়াল এভিডেন্সের ওপর বেস করে কি করে এত বড় শাস্তি হতে পারে। তো সেইটাই কিন্তু সিনেমার মূল প্রতিপাদ্য বিষয়, এটা বুঝতে হবে। এখন এইটা জানতে গেলে আমাদের জানতে হবে যে সার্কামস্টিয়াল এভিডেন্স কি বা ডাইরেক্ট এভিডেন্স কি। যেহেতু ঘটনাটি, মানে ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল 2004-এ, মোটামুটি 13 বছর আগে। তো যেহেতু ছোটবেলা থেকেই আমার খুঁটিয়ে কাগজ পড়ার অভ্যেস, তো সেই কারণে ধনঞ্জয়ের যে শাস্তি হয়েছিল বেসড অন সার্কামস্টিয়াল এভিডেন্স, সেটুকু আমি জানতাম। এর বেশি কিছু আমার মানে জানার আগ্রহ ছিল না, বা তখন আমি যা যা পড়েছিলাম সেগুলো আমার মাথায় ছিল না। পরে যখন এই সিনেমাটা অ্যানাউন্স হয় বা যখন সিনেমাটা ট্রেলার রিলিজ হয়, আমি যখন দেখি, আমার ব্যাপারটা নিয়ে আগ্রহ জাগে যে এক্স্যাক্ট কী হয়েছিল। তো এরপর আমি নেটে বিষয়টা নিয়ে খানিক গবেষণা করি, আর যেটুকু আমি জেনেছি সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো। শুরুতেই বলে দিই যে আমি যা যা জেনেছি, আহ, মানে সোর্সটা কিসের, সোর্সটা মূলত উইকিপিডিয়া এবং আরও বিভিন্ন পেজ, ইন্টারনেটের পেজ, মানে রীতিমতো খুঁটিয়ে পড়ে কিন্তু আমি আজকের এই কথাগুলো বলতে যাচ্ছি। আপনারাও কিন্তু উইকিপিডিয়া সার্চ করতে পারেন, এবং আপনারাও যদি ধনঞ্জয় চ্যাটার্জি বলে সার্চ করেন বা হেতাল পারেখ রেপ অ্যান্ড মার্ডার কেস বলে সার্চ করেন, আপনারাও কিন্তু সেম জিনিসটা, সেই সেম রেজাল্টটা পেতে পারেন। আপনারা কিন্তু চেক করে নিতে পারেন যদি আমি কিছু ভুল বলে থাকি। আসলে আমি যেটা বলছি সেটা ভুল না ঠিক, সেটা কিন্তু বিচার করার থেকেও বড় কথা যে যে ঘটনাটা নথিভুক্ত, আসলে উইকিপিডিয়াকে স্পেশালি ধরা হয় যে তথ্যের ক্ষেত্রে খুব নির্ভরযোগ্য। সারা বিশ্বে এনিথিং আন্ডার দ্য সান উইকিপিডিয়া খুব নির্ভরযোগ্য, এবং উইকিপিডিয়া কিন্তু নথিভুক্ত করে সেই সব তথ্যই যেগুলো খুব ওয়েল ডকুমেন্টেড, সেটা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, হোয়াট এভার হতেই পারে।
কিন্তু তারা রিলায়েবল। এখন প্রথমেই আমাদের বুঝতে হবে যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সটা কী, ডাইরেক্ট এভিডেন্সই বা কী। আপনাদের বাড়িতে যদি কোনো আইনজ্ঞ থাকেন বা আপনার চেনা জানা কোনো আইনজ্ঞ থাকেন, তাকেও জিজ্ঞেস করতে পারেন। যে কোনো সাজা দেওয়ার ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট এভিডেন্সই আইনের কাছে প্রধান বিচারযোগ্য। সেটা যদি একান্ত না পাওয়া যায় তখন সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সে কাউন্ট করা হয়, এবং সেটাও যে কেসের গতি প্রকৃতি মেনে, মানে কোনো সময় যদি কেসের নিষ্পত্তি করার একটা চাপ থাকে, সমাজের চাপ বা অন্যান্য মহলের চাপ, তাহলে কিন্তু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সকে কাউন্টে আনতে হয়। খুব সম্ভবত ধনঞ্জয়ের ক্ষেত্রে সেটাই হয়েছিল। আমি আরও একবার তফাৎটা বুঝিয়ে দিই। ডাইরেক্ট এভিডেন্স মানে আইদার খুন বা ধর্ষণের ক্ষেত্রে, কোনো অপরাধের ক্ষেত্রে প্রত্যক্ষদর্শীর বয়ান, আঁখো দেখা বয়ান যেটাকে বলে, যিনি দেখেছেন, আর অথবা ফরেন্সিক রিপোর্টটাকেও ডাইরেক্ট এভিডেন্স কাউন্ট করা যায়। মানে অপরাধ যেখানে হয়েছে সেখানে যিনি অভিযুক্ত তার যদি হাতের ছাপ পাওয়া যায়, যিনি ধর্ষিতা হয়েছেন, খুন হয়েছেন, তার শরীরে যদি হাতের ছাপ পাওয়া যায়, তাহলে সেটাকে ডাইরেক্ট এভিডেন্স কাউন্ট করা যেতে পারে। সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স কিন্তু অনেকটাই হয়তো কথাটার ওপর, বাংলায় যেন আমরা হয়তো কথা অ্যাড করি, হয়তোর উপর ডিপেন্ডেন্ট। যেমন ধরুন কোথাও একটা ঘরে খুন হলো, সেখান থেকে আপনাকে মানে আপনি যিনি দেখছেন, হয়তো আপনাকে কেউ ছুটে বেরিয়ে যেতে দেখলো, তো সেটা হবে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স। বা আপনি আজকে এই ভিডিওটা দেখছেন, ধরুন আপনার এগেনস্টে খুনের অভিযোগ আছে, কাউকে আসানসোলে গিয়ে খুন করার, কাকতালীয়ভাবে আপনার কাছে একটা সেই দিনেরই যেদিন খুন হয়েছে সেদিন বর্ধমানের একটা টিকিট পাওয়া গেল, তো সেইটাকেও কাউন্ট করা যায় সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স। সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের সবসময় মান্য করার কারণ না হলো, মানে কারণ কেন আইন করে না, কারণ সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের ওপর অনেক সময় ভুল জাজমেন্ট হয়ে যায়। একটা সিনেমা কিছুদিন আগে রিলিজ করেছিল তলবার, যেটা নুপুর তলবার, রাজেশ তলবার কেসে বানানো। সেখানেও কিন্তু যিনি খুন হয়েছিলেন তার বাবা মাকেই সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের উপর বেস করে জেলে পুরে দেওয়া হয়েছিল। এবং যারা তালবার সিনেমাটা দেখেছেন, ইরফান খান অভিনয় করেছিলেন, মেঘনা গুলজার ডিরেক্ট করেছিলেন, অসাধারণ একটা সিনেমা। সেই সিনেমাতেও কিন্তু বারবার দেখানো হয়েছে যে কতটা আমাদের এই যে বিচার ব্যবস্থা বা তদন্ত প্রক্রিয়াটা কতটা প্রহসনে পরিণত হয়েছিল, সেটা কিন্তু খুব ভালো করে ধরা আছে। আমি আশা করব যে ধনঞ্জয় সিনেমাতেও অরিন্দম সিং ঠিক এতটাই ভালো কাজ করেছেন। এখন দেখা যাক যে এই যে ঘটনাটা, ধনঞ্জয়ের সাথে যে ঘটনাটা হয়েছিল সেটা এক্স্যাক্টলি কি, ঠিক যা যা হয়েছিল আমি সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি, পরেরটা আপনারা বিচার করবেন। হেতাল পাড়ে কিন্তু মারা গেছিলেন 1990 সালে। ধনঞ্জয়ের ফাঁসি হয় 2004-এ, 14 বছর বাজে। এই 14 বছর ধরে একটা কেস চলেছিল। ঠিক এক্স্যাক্টলি কি হয়েছিল, 5 মার্চ এই অঘটনটি ঘটেছিল কলকাতার ভবানীপুরে। হেতাল পারেখ আনন্দ অ্যাপার্টমেন্ট ভবানীপুরে থাকতেন, 3rd ফ্লোরে, তার বাবা মার সাথে এবং বড় ভাইয়ের সাথে। সেই একই ফ্ল্যাটে এক বেসরকারি সংস্থার হয়ে সিকিউরিটি গার্ডের কাজ করতেন ধনঞ্জয়। তো সেই 5 মার্চ যেটা হয়েছিল, সকালবেলা যখন হেতাল পারেখ মারা গেছিলেন, উনি স্কুলে পড়তেন। উনি স্কুল থেকে বাড়ি ফিরেছিলেন দুপুরবেলা, সকালবেলা তার পরীক্ষা ছিল, তখন বাড়িতে বাবা মা কেউ ছিল না, বরঞ্চ মা ছিল, তখন উনি ফিরেছিলেন। এরপর মা দুপুরবেলার দিকে স্থানীয় লক্ষ্মীনারায়ণ মন্দিরে পুজো দিতে যান এবং সেই মুহূর্তে দুর্ঘটনা ঘটে। অর্থাৎ উনি প্রথমে খুন হন, তারপর ধর্ষিতা হন। এটাই অভিযোগ ছিল ধনঞ্জয়ের বিরুদ্ধে, যিনি ওখানে সিকিউরিটি গার্ডের কাজ করতেন। এরপর বলা হয়, অভিযোগ ছিল ধনঞ্জয় সেই এলাকা ছেড়ে পালিয়ে যায়, ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনার বেশ কিছু বাদে তার মা ফিরে আসেন, হেতাল পারেখের মা ফিরে আসেন। দরজায় কলিং বেল বাজিয়েও কোনো রকম চিহ্ন পাওয়া যায় না, হেতালের আওয়াজ সাড়া পাওয়া যায় না। তো সিকিউরিটি গার্ড থেকে দরজা ভাঙা হয় এবং হেতালের রক্তাক্ত দেহ মাটিতে পড়ে থাকতে দেখা যায়। এরপর উনি যেটা করেন, উনি সেই রক্তাক্ত শরীর তুলে ধরে লিফট দিয়ে নিচে আনেন, দুজন স্থানীয় ডাক্তারকে ডাকেন
সেই স্থানীয় ডাক্তাররা পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। তারপর তার বাবা দাদা ছুটে আসে বাড়িতে, এরপর পুলিশের কাছে খবর যায় এবং পুলিশ আপনার 12ই মে 1990 কুলডিহি থেকে ধনঞ্জয়কে গ্রেফতার করে। ধনঞ্জয়ের ওপর চার্জ লাগানো হয় রেপ, মার্ডার অ্যান্ড থেফট অফ আ রিস্ট ওয়াচ অফ হেতাল পারেখ। অ্যাডিশনাল সেশন জাজের সেকেন্ড কোর্টে এই কেসটা ওঠে এবং ক্রমশ হাইকোর্ট সুপ্রিম কোর্ট অব্দি গড়ায় 14 বছরের জমানায়, এবং অবভিয়াসলি শেষে রাষ্ট্রপতির কাছেও প্রাণ ভিক্ষা করা হয়, যেটা মান্য করা হয়নি। এখন দেখা যাক যে ধনঞ্জয়ের এই ঘটনার ক্ষেত্রে কি করে সার্কামস্টান্সিয়াল এভিডেন্সটাই বড় হয়ে ওঠে ডাইরেক্ট এভিডেন্সের ক্ষেত্রে। প্রথম কথা হলো, ডাইরেক্ট এভিডেন্স ধনঞ্জয়ের এগেনস্টে কোনো পাওয়া যায়নি। কোনো প্রত্যক্ষদর্শী সেই ঘটনা ছিলেন না, কোনো ফরেন্সিক রিপোর্টেও কিন্তু হেতাল পারেখের শরীরে বা আশেপাশের আসবাবপত্রে কিন্তু ধনঞ্জয়ের হাতের ছাপ পাওয়া যায়নি। এখন প্রধান যে চার্জটা ছিল ধনঞ্জয়ের ক্ষেত্রে, সেটা হলো খুন এবং তারপর ধর্ষণ, এবং ধর্ষণটা এখানে মূল বিষয়। আমি যেটা নিয়ে কথা বলতে চাইছি, পোস্টমর্টেম রিপোর্টে, অফিসিয়াল যে পোস্টমর্টেম রিপোর্টটা প্রকাশ হয়েছিল, সেই অফিসিয়াল রিপোর্টে কিন্তু কোথাও লেখা ছিল না যে হেতাল পারেখ রেপ হয়েছে, ধর্ষিতা হয়েছে। হেতাল পারেখের মুখে এবং গলার অঞ্চলে 22টা আঘাতের চিহ্ন ছিল, কিন্তু ধর্ষণ, কোনো মহিলা যখন ধর্ষিতা হন তখন তার কিছু নির্দিষ্ট পরীক্ষা করা হয়, এবং সেই পরীক্ষাগুলো যদি পজিটিভ হয় তাহলে ধরে নেওয়া হয় বা বুঝে নেওয়া হয় যে তিনি সত্যি ধর্ষিতা হয়েছেন। এক্ষেত্রে হেতাল পারেখের ক্ষেত্রে, এবং এই কথাগুলো বলার আগে বলে রাখি যে কোনোভাবেই কিন্তু আমার উদ্দেশ্য নয় হেতাল পারেখ যিনি মৃতা, যিনি আমাদের মধ্যে নেই, তাকে অবমাননা করা। শুধুমাত্র যেগুলো সত্যি কথা আমি জানতে পেরেছি, এখানে সত্যি মিথ্যে কথা নয়, যেগুলো ওয়েল ডকুমেন্টেড, যে কথাগুলো আমি ইন্টারনেটের মাধ্যমে জানতে পেরেছি রিলায়েবল সোর্স থেকে, সেটাই আপনাকে বলছি। হেতাল পারেখের স্তনে এবং যৌনাঙ্গে কোনোরকম আঘাতের চিহ্ন কিন্তু ছিল না, পোস্টমর্টেম রিপোর্টে পাওয়া যায়নি। সাধারণত যেটা ধর্ষণের ক্ষেত্রে পাওয়া যায়, ধর্ষণের ক্ষেত্রে অন্তর্বাস এবং জামা কাপড়ের এদিক ওদিক হয়ে যায়, সেরকম কোনো চিহ্ন কিন্তু পাওয়া যায়নি হেতাল পারেখের ক্ষেত্রে। এবং যারা ধর্ষিতা হন তাদের দুটো টেস্ট হয়, একটা আপনার ভ্যাজিনাল সোয়াব টেস্ট এবং একটি হাইমেন টেস্ট। ভ্যাজিনাল সোয়াব টেস্ট নেগেটিভ আসে, এবং যেটা হাইমেন টেস্ট, সেই হাইমেন টেস্টেও কিন্তু নেগেটিভ আসে। হাইমেন টেস্টে যেটা আসে বেসিক্যালি, সেটা হলো যে হাইমেনে একটা মাইল্ড টিয়ার দেখা যায়। এই মাইল্ড টিয়ারটা কিন্তু ধর্ষণের ক্ষেত্রে আসে না, ধর্ষণের ক্ষেত্রে কিন্তু ম্যাসিভ টিয়ার আসে। মাইল্ড টিয়ারটা কিন্তু তখনই আসে যখন কোনো সম্মতিপূর্ণ শারীরিক সম্পর্কের ইঙ্গিত পাওয়া যায়, বা সেরকম কোনো সম্পর্কের পর যদি পরীক্ষা করা হয়। হেতাল পারেখের ক্ষেত্রেও কিন্তু ঠিক সেটাই পাওয়া গেছিল। তো যারা পরীক্ষা করেছিলেন, ধরে নেওয়া হয় যে খুন হওয়ার আগে তিনি হয়তো কোনো সম্মতিপূর্ণ যৌন সম্পর্কে লিপ্ত হয়েছিলেন। এইখানে বলে রাখা ভালো যে পুলিশের কাছে কিন্তু পুলিশ রিপোর্ট করে যে তিনি ধর্ষিতা হয়েছেন। এরপর যখন কোর্টে ডাক্তারকে ডাকা হয় যিনি পোস্টমর্টেম করেছিলেন, তিনি কিন্তু অস্বীকার করেন এই কথাটা যে আদৌ হেতাল পারেখের ধর্ষণ হয়েছিল। তিনি বরঞ্চ এটা বলেন যে টেস্ট চলাকালীন তিনি এক পুলিশ অফিসারকে বলেছিলেন যে যা যা ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে ধর্ষণ হলেও হতে পারে, ধর্ষণ হয়েছেই সেটা উনি একদমই বলেননি, এবং আলটিমেটলি রিপোর্টেও লেখেননি। এই গোটা ব্যাপারটা কিন্তু পরবর্তীকালে ধামাচাপা পড়ে যায়। 2, সাক্ষী। সাক্ষী মূলত এই ঘটনায় 3 জন ছিল। তার মধ্যে একজন ছিলেন লিফটম্যান এবং 2 জন সিকিউরিটি গার্ড, ধনঞ্জয়ের
কোয়ার্কার্স কলিগস, যিনি লিফটম্যান, পুলিশ দাবি করে যে সেই লিফটম্যান তাদের কাছে দাবি করেছেন যে ঘটনার পরে সিঁড়ি দিয়ে তারা ধনঞ্জয়কে নামতে দেখেছেন। সেই লিফটম্যান এরপর যখন কোর্টে ডাকা হয় তিনি কিন্তু সেটা অস্বীকার করেন। তিনি অস্বীকার করেন যে তিনি পুলিশকে আদৌ এরকম কোনো কথা বলেছেন। আইনের বেশ কিছু মজা আছে তো ভারতীয় আইনের, তো সেই পার্টিকুলার এই লিফটম্যানকে হস্টাইল উইটনেস হিসেবে ডিসমিস করে দেওয়া হয়। হস্টাইল উইটনেস অর্থাৎ কোনো ঘটনার গতি প্রকৃতি বাদী বা বিবাদী যেভাবে সাজাচ্ছেন, সেটা বাদী হোক বিবাদী, যিনি দেখেছেন তার তিনি যেভাবে তথ্য সাজাচ্ছেন সেটাকে প্রমাণ করার জন্য, তার বিরুদ্ধচারণ যদি করে কোনো উইটনেসের তথ্য, তাহলে তাকে হস্টাইল উইটনেস হিসেবে ডিসমিস করে দেওয়া যায়, যেটা এই ক্ষেত্রেও হয়েছিল। এছাড়াও ছিলেন দুজন কলিগ অফ ধনঞ্জয়, দুজন সিকিউরিটি গার্ড। তারা ঠিক কি দাবি করেছিলেন পুলিশের কাছে, পুলিশের বয়ান অনুযায়ী তারা দাবি করেছিলেন যে ধনঞ্জয়কে তারা ভিতাল পারেকের ফ্ল্যাটে যেতে দেখেন। এরপর অনেকক্ষণ ধনঞ্জয় কোনো সাড়া শব্দ না পেয়ে তারা ধনঞ্জয়কে ডাকাডাকি করেন এবং তারা যেখানে বসে থাকতেন সেখান থেকে হেতাল পারেকের ফ্ল্যাট দেখা যেত, ফলে ওনারা ডাকাডাকি করেন। ডাকাডাকি করাতে ধনঞ্জয় ভীত সন্ত্রস্ত হয়ে বেরিয়ে আসে, রেলিং থেকে মুখ ঝুঁকিয়ে দেখে তাদের এবং ঘটনাস্থল থেকে চম্পট দেয়। এটি ছিল পুলিশের বয়ান। আদতে কি পাওয়া যায়? আদতে যখন পরবর্তীকালে পরীক্ষা করা হয় যে সেই ঘটনার সত্যতা, দেখা যায় যে প্রথম কথা ওয়ার্কাররা যেখানে বসে ছিলেন বা ধনঞ্জয়রা যেখানে বসে থাকতেন সেখান থেকে কোনোভাবেই হেতাল পারেকের ফ্ল্যাট দেখা যায় না, এক। দুই, হেতাল পারেকের ফ্ল্যাটের বারান্দা, মানে যে বারান্দা দিয়ে দাবি করা হয়েছে যে ধনঞ্জয় রেলিং দিয়ে উঁকি দিয়েছিলেন তারপর পালিয়ে গেছিলেন, সেখানে গ্রিলের মানে দু মানুষ সমান গ্রিল ছিল, ফলে সেখান থেকে কিন্তু কোনো রকম ভাবেই ঝুঁকে দেখা সম্ভব নয়। এবং যখন বাদী পক্ষ এই কথাগুলো কোর্টের সামনে পেশ করেন তখন কিন্তু প্রশ্ন করা হয়, জাজের তরফ থেকে প্রশ্ন করা হয় যে যিনি একজন একটি ভয়ানক অপরাধ সদ্য করেছেন, অর্থাৎ খুন করেছেন এক মহিলাকে, তারপর ধর্ষণ করেছেন, তার নাম ধরে যদি কেউ ডাকে তিনি কি সেই অবস্থায় থাকবেন, মেন্টাল অবস্থায়, যে তিনি বারান্দায় যাবেন, ঝুঁকে দেখবেন, তারপর পালাবেন? হিউম্যান নেচার বলে তিনি যত তাড়াতাড়ি ওই অঞ্চল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং যখনই শুনবে যে তার নাম ধরে ডাকা হচ্ছে তিনি আরও তাড়াতাড়ি পালাবেন। এই কথাটার কিন্তু কোনো রকম সদুত্তর বাদী পক্ষ দিতে পারেননি। এরপরও কিন্তু এই ব্যাপারটা ধামাচাপা পড়ে যায় কোনো একটা বিশেষ কারণে। এরপর আসে তথ্য প্রমাণ। তথ্য প্রমাণ পাওয়া যায় তিনটে ধনঞ্জয়ের বিরুদ্ধে, পুলিশ জোগাড় করে। সেগুলো কি? একটি গলার চেন, যেটি দাবি করা হয়, পুলিশ দাবি করে সেটা ধনঞ্জয়, এবং একটি ঘড়ি, মানে যে ঘড়িটা থেফট অফ আ রিস্ট ওয়াচ হেতাল পারেক, সেই হেতাল পারেকের ঘড়ি পুলিশ উদ্ধার করে, এবং একটি জামার বোতামটিও উদ্ধার করে পুলিশ। দাবি করা হয় সেটি ধনঞ্জয়ের জামার বোতাম। এখন এখানেও কিন্তু বিস্তর ফাঁকফোকর আছে এই তথ্য প্রমাণে। কিরকম একটু জেনে নেওয়া যাক। গলার চেন যেটা পাওয়া যায় ঘটনাস্থল থেকে, প্রথমে তদন্তর শুরুতে হেতাল পারেকের সামনের ফ্ল্যাটে যিনি কাজের লোক ছিলেন, কাজ করতেন, তিনি দাবি করেন এটা তার। কিছুদিন বাদেই তিনি দাবি করেন বা পুলিশ দাবি করে যে এটি তিনি ধনঞ্জয়কে গিফট করেছেন, সেই কাজের লোক সেটা ধনঞ্জয়কে গিফট করেছে। বয়ান বদল হয়। এই গলার চেনটা কিন্তু উদ্ধার হয় ধনঞ্জয়ের হেতাল পার্কের ফ্ল্যাট থেকে।
ঘড়ি এবং জামার বোতামটা উদ্ধার হয় ধনঞ্জয় বাড়ি থেকে কুলডিহিতে। কবে উদ্ধার হয়? উদ্ধার হয় ধনঞ্জয় 12ই মে গ্রেফতার হয়েছিলেন, তার অলমোস্ট 7 সপ্তাহ বাদে উদ্ধার অর্থাৎ সিজ হয়, পুলিশ সিজ করে। এখন এই ধরনের সিজের ক্ষেত্রে কিন্তু প্রত্যক্ষদর্শীর বয়ানটা দরকার পড়ে। আইন চায় জাস্ট টু চেক যে পুলিশ কোনোরকমভাবে কিন্তু গোটা জিনিসটাকে সাজিয়ে তোলার চেষ্টা করছে না। এক্ষেত্রে ধনঞ্জয় তো নিজে ছেড়েই দিন, ধনঞ্জয়ের বাড়ির কেউ এই সিজের প্রত্যক্ষদর্শী ছিলেন না। প্রত্যক্ষদর্শী হিসেবে পুলিশ দুজনকে তুলে ধরার চেষ্টা করে, যার মধ্যে একজনকে পুলিশ কোর্টে আনতেই পারেনি। দ্বিতীয় জন যিনি আসেন স্বীকার করেন, পরে জানা যায় যে তিনি ভবানীপুর থানার পুলিশকে চা দিতেন, লোকাল চায়ের দোকানের এক কর্মী। আচ্ছা, ঘড়ি আর জামার বোতাম এই দুটো কথা বলা ভালো। যে ঘড়িটা উদ্ধার হয়, যেটা দাবি করা হয় যে ধনঞ্জয় বাড়ি থেকে উদ্ধার হয়েছে হিতাল পার্কের ঘড়ি, আপনারা যারা যে কোনো ভালো দোকান থেকে ঘড়ি কেনেন দেখবেন সেই ঘড়ির একটা সিরিয়াল নাম্বার থাকে, এবং আপনাকে ঘড়িটা বিক্রি করার সময় দোকান সেই সিরিয়াল নাম্বারটা লিখে নেয় পারচেস রেকর্ডের জন্য। তো পরবর্তীকালে যখন এই সিরিয়াল নাম্বার পারচেস রেকর্ড মেলানোর চেষ্টা হয়, কিন্তু সেটা কিন্তু মেলেনি। অর্থাৎ যে ঘড়িটি হেতাল পারেখ কিনেছিলেন কোনো এক বিশেষ দোকান থেকে, সেই বিশেষ দোকানে গিয়ে যখন পরবর্তীকালে চেক করা হয়, ধনঞ্জয়ের বাড়ি থেকে যে ঘড়ি উদ্ধার হয় তাদের কিন্তু সিরিয়াল নাম্বার এবং পারচেস রেকর্ড মেলেনি। জামার বোতাম যেটি উদ্ধার হয়, সেটা দাবি করা হয় সেটা ধনঞ্জয় জামার বোতাম। এখানে একটা মজার জিনিস, ধনঞ্জয়ের জামাটাও কিন্তু উদ্ধার করে পুলিশ, এবং সেই জামাটা কিন্তু আনসয়েড ছিল, মানে বাংলায় যেটাকে বলে নিপাট, মানে ভাঁজ করা ভালো পরিষ্কার জামা। তো জাজ প্রশ্ন করে, কোর্ট প্রশ্ন করে বাদী পক্ষকে যে যিনি ধর্ষণ করেছেন, তো সেই মানে যিনি এক্ষেত্রে ধনঞ্জয়, তার জামাটা এরকম নিপাট ভালো কি করে থাকতে পারে? জামাটা তো নোংরা হয়ে যাওয়ার কথা, এলোমেলো হয়ে যাওয়ার কথা। সেক্ষেত্রে পুলিশ যুক্তি দেয় বা বাদী পক্ষ যুক্তি দেয় যে জামাটা খুলে ধনঞ্জয় ধর্ষণ করেছিলেন। সেক্ষেত্রে তাদেরকে প্রশ্ন করা হয় যে যদি জামাটা খুলেই থাকেন তাহলে জামার বোতামটা কখন ছেঁড়া হলো, মানে হেতাল পাড়ে কখন জামার বোতামটা ছিঁড়লেন? এর কিন্তু কোনো উত্তর দিতে পারেননি, সদুত্তর দিতে পারেননি। আর কোর্ট আরও জিজ্ঞেস করে যে যিনি ধর্ষিতা হচ্ছেন তিনি একবারের জন্য কি যিনি ধর্ষণ করছেন তাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না? সাধারণত যেটা দেখা যায় যে প্রবলভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয়, ধর্ষিতা বাধা দেওয়ার চেষ্টা করেন, আপ্রাণ চেষ্টা করেন তাকে আঘাত করার, যিনি ধর্ষণ করতে এসেছেন তাকে আঘাত করার, ধর্ষককে ঘরের এদিক ওদিক ছোটাছুটির চিহ্ন, ধর্ষণের ক্ষেত্রে যা যা পাওয়া সম্ভব কোনো কিছুই কিন্তু পাওয়া যায়নি। এমনটাই যে প্রমাণ যা পাওয়া গেছিল তাতে মনে করা হয়েছিল যে হেতাল পারেখ কিন্তু কোনোভাবেই ধর্ষককে, কোট আনকোট ধর্ষককে বাধা দেওয়ার চেষ্টা করেননি। কারণ আমি আবার বলছি, সেই ঘটনাস্থল থেকে কিন্তু কোনোরকমভাবেই ধনঞ্জয়ের তো ছেড়ে দিন, হেতাল পারেখেরও কিন্তু আসবাবপত্রে প্রচুর হাতের ছাপ বা কিছু পাওয়া যায়নি। ফলে উনি যে ঘরের মধ্যে ছোটাছুটি করেছেন, বাধা দিয়েছেন, কোনো কিছু দিয়ে আঘাত করার চেষ্টা করেছেন ধনঞ্জয়কে, এই সব কিছুই কিন্তু পাওয়া যায়নি। এত কিছুর বাদেও মানে এই কেসটা কিন্তু চলেছে বহু বছর ধরে, এত কিছুর পরেও কিন্তু মানে এই যে যেভাবে বিচার প্রক্রিয়া চলেছে এটা কিন্তু অনেক ফাঁক ফোকর ছিল। তো যদি আজকে এটা অস্বীকার করার কোনো কারণই নেই যে আর যদি ধনঞ্জয় সমাজের কোনো প্রভাবশালী মানুষ হতেন, যদি তার কাছে অর্থ থাকতো, সেই কানেকশন থাকতো সিস্টেমকে প্রভাবিত করার, তাহলে এত ফাঁক ফোকর দিয়ে তিনি ঠিক বেরিয়ে আসতেন। হয়তো তিনি গরিব বলেই তিনি সেই ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে আসতে পারেননি। ধনঞ্জয় যে এই গোটা ঘটনাটার সাথে যুক্ত কোনো না কোনোভাবে এটা নিশ্চিত, কারণ তা না হলে তিনি ঘটনাস্থল ছেড়ে চলে যেতেন না যে গ্রামে।
কিন্তু উনি যে ধর্ষণ করেছেন এটা কিন্তু কোনোভাবেই বলা যায় না, মানে যা প্রমাণ পাওয়া গেছে তাতে বলা যায় না, কোনো ডাইরেক্ট এভিডেন্স নেই। এই যাবতীয় কিছু আমি যেটা এতক্ষণ ধরে বললাম সেগুলো কিন্তু পুরোটাই কাউন্ট হয় অ্যাজ আ সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স। এরপর ঘটনাটার মোড় ঘুরিয়ে দেয় একটা ঘটনা। এই 1990 সালে ঘটনাটার পর কেস চলেছে বহুদিন ধরে, এই ঘটনাগুলো ঘটেছে, বিচার প্রক্রিয়া ঘটেছে। তো এরপর বহুদিন বাদে একবার হেতাল পারেখের মা দাবি করেন যে হেতাল পারেখ মারা যাওয়ার ঠিক 3 দিন আগে তার কাছে দাবি করেছিলেন ধনঞ্জয় তাকে কিস করছে। এই কথা বলা কথাটাই কিন্তু গোটা ঘটনাটা মোড় ঘুরিয়ে দেয়, কারণ এটা কিন্তু কোর্ট কনসিডার করে অ্যাজ এ ডাইং ডিক্লারেশন। এটা এগেইন একটা লিগাল টার্ম। মারা যাওয়ার কিছুদিন আগে বা মারা যাওয়ার মুহূর্তে যদি মৃতা এরম কোনো কথা বলে, এরম যদি দাবি করা হয়, কোনো প্রত্যক্ষদর্শী দাবি করেন, মায়ের মতো সম্পর্কের এক মানুষ যদি দাবি করে, তাহলে সেটা কোর্ট মেনে নেয় অ্যাজ এ ডাইং ডিক্লারেশন, যেটা ধনঞ্জয়ের ক্ষেত্রে হয়েছিল। এখন পরবর্তীকালে কিন্তু প্রশ্ন ওঠে যে হেতাল পারেখের মা এত বড় কথাটা এতদিন